ধরুন একজন অপরাধী বাংলাদেশে একটি বড় ক্রাইম করে বা কোটি কোটি টাকা পাচার করে রাতারাতি দুবাই, আমেরিকা বা ইউরোপে পালিয়ে গেলেন। এখন বাংলাদেশের পুলিশ তো চাইলেই অন্য দেশের সীমানায় ঢুকে তাকে গ্রেফতার করতে পারে না। তাহলে উপায়? ঠিক এই সমস্যার সমাধান করতেই কাজ করে ইন্টারপোল। এর অফিসিয়াল নাম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। সহজ কথায় এটি বিশ্বের 196টি দেশের পুলিশের মধ্যে একটি সংযোগ তৈরি করার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। আর এর মূল সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিও শহরে। এছাড়াও সিঙ্গাপুরে আছে এদের একটি আধুনিক ইনোভেশন কমপ্লেক্স। কিন্তু এই সংস্থাটির আইডিয়া এলো থেকে? এর ইতিহাস কিন্তু 100 বছরেরও বেশি পুরনো। 1923 সালে অস্ট্রিয়ার ভিয়েনায় 20টি দেশের পুলিশ প্রধানরা একটি মিটিংয়ে বসেন। এই মিটিংয়ের লক্ষ্য ছিল আন্তর্জাতিক অপরাধীদের ধরতে একে অপরকে সাহায্য করা। তখন এর নাম ছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন। পরবর্তীতে 1956 সালে সংস্থাটির আধুনিক রূপ তৈরি হয় এবং নাম দেওয়া হয় ইন্টারপোল। ইন্টারপোলের কাজ কি এবং তারা কিভাবে কাজ করে? অনেকে ভাবেন ইন্টারপোলের নিজস্ব কোনো গোয়েন্দা বা কমান্ডো বাহিনী আছে যারা জেমস বন্ডের মতো কোনো স্পেশাল হেলিকপ্টার নিয়ে এসে অপরাধীদের ধরে নিয়ে যান। কিন্তু এই ধারণাটি পুরোপুরি ভুল। ইন্টারপোলের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই, তারা সরাসরি কোনো আসামিও ধরেন না। তাহলে তারা আসলে কাজটা করেন কিভাবে? ইন্টারপোল মূলত একটা গ্লোবাল ইনফরমেশন হাব বা তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে। তাদের আছে I-24/7 নামের অত্যন্ত সুরক্ষিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক। এই সিস্টেমের মাধ্যমে 196টি দেশের পুলিশ সেকেন্ডের মধ্যেই পাসপোর্ট, আঙুলের ছাপ, ডিএনএর মতো কোটি কোটি অপরাধমূলক ডেটাবেজ অ্যাক্সেস করতে পারে। ইন্টারপোলের মূল কাজ হলো কোনো দেশের সীমানা যেন অপরাধীদের ঢাল হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করা। ইন্টারপোল কিভাবে কাজ করে চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যাক। মনে করুন বাংলাদেশ পুলিশের কাছে তথ্য আছে যে একজন অপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বাংলাদেশ পুলিশ তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা এনসিবি বা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো, যা ইন্টারপোলের স্থানীয় অফিস, তার মাধ্যমে ফ্রান্সের হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করবে। বাংলাদেশ পুলিশের অনুরোধে ইন্টারপোল তখন সেই আসামির নামে একটি রেড নোটিশ জারি করবে। এই রেড নোটিশ আন্তর্জাতিক অ্যারেস্ট ওয়ারেন্ট নয়, এটি মূলত 196টি দেশের পুলিশের কাছে একটি গ্লোবাল অ্যালার্ট। নোটিশ পাওয়া মাত্রই ইন্টারপোলের সদস্য দেশগুলোর পুলিশ তাদের এয়ারপোর্ট বা সীমান্তে নজরদারি বাড়িয়ে দেন। আসামি সেখানে শনাক্ত হওয়া মাত্রই সেই দেশের পুলিশ তাকে আটক করে। এরপর কূটনৈতিক চ্যানেলে বা বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে বাংলাদেশের পুলিশের হাতে ফেরত দেওয়া হয়। এবার আসি আমাদের বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশ 1976 সালের 14 অক্টোবর ইন্টারপোলের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে। পুলিশের হেডকোয়ার্টার্সে আছে বাংলাদেশের নিজস্ব এনসিবি শাখা। ইন্টারপোলের মতো একটা বড় গ্লোবাল নেটওয়ার্ক চালাতে তো বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এই টাকা আসে কোত্থেকে? এটি আসে মূলত দুটি উৎস থেকে। প্রতিটি সদস্য দেশ তাদের অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী প্রতি বছর ইন্টারপোলকে একটি নির্দিষ্ট ফি দেন। 2025 সালে এর পরিমাণ ছিল 105 মিলিয়ন ইউরো। এবং অপরাধের আধুনিকায়নের সাথে লড়তে বিভিন্ন দেশের সরকারি সংস্থা ইন্টারপোলকে বড় অঙ্কের অনুদান দেয়, যা 2025 সালে ছিল 113 মিলিয়ন ইউরো। এছাড়াও ফ্রান্স এবং সিঙ্গাপুরের মতো দেশগুলো অফিস স্পেস বা লজিস্টিক সাপোর্ট দিয়ে সাহায্য করে। 2025 সালে ইন্টারপোলের মোট আয় ছিল প্রায় 224 মিলিয়ন ইউরো। ইন্টারপোল কোনো জাদুকরী পুলিশ বাহিনী নয়, বরং এটি হলো বিশ্বের সব দেশের পুলিশের একতাবদ্ধ শক্তি। তাদের মূল ভিশনই হলো টুগেদার এগেইনস্ট ক্রাইম বা অপরাধের বিরুদ্ধে একসাথে লড়াই। প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তারা প্রতিদিন পৃথিবীকে করে তুলছেন আরও একটু নিরাপদ।